আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমার দেশ ঐতিহ্যের সঙ্গে আছি নাইমুল ইসলাম। আমাদের আজকের বিষয় ইসলামের সঙ্গে বাংলার প্রথম পরিচয়। লিখেছেন মোহর আলী। 2 পর্বের এই লেখার আজকে জানাবো প্রথম পর্ব। চলুন দর্শক, বিস্তারিত জেনে নেওয়া যাক। বাংলায় মুসলিম বিজয়ের সূচনা হয়েছিল ত্রয়োদশ শতাব্দীর শুরুর লগ্নে উত্তর ভারতে মোহাম্মদ ঘুরির অভিযানের ধারাবাহিকতায়। তবে তার বহু আগেই আরব মুসলমানদের সঙ্গে বাংলার উপকূলীয় অঞ্চলের লোকদের বাণিজ্যিক ও ধর্মীয় যোগাযোগ স্থাপিত হয়েছিল। ইসলামের অভ্যুদয় এবং অল্পকালের ব্যাপ্তিতে আফ্রিকা, ইউরোপ ও এশিয়ার সংলগ্ন দেশগুলোয় মুসলিম বিজয়ের বৃহত্তর প্রেক্ষাপটে এই যোগাযোগ স্থাপিত হয়েছিল। ইসলামের প্রেরণায় উজ্জীবিত হয়ে আরবরা তৎকালীন সভ্য দুনিয়ায় রাজনৈতিক ঐক্য পুনঃপ্রতিষ্ঠা করেছিল। তারা যেখানে গিয়েছে ইসলামের বার্তা ও শিক্ষা সঙ্গে করে নিয়ে গিয়েছে। অল্প সময়ের মধ্যেই তারা শক্তিশালী নৌবাহিনী গড়ে তুলেছিল। তৎকালীন বিশ্বের প্রধান সমুদ্র অভিযাত্রী ও সামুদ্রিক অভিযানে পারদর্শী নাবিক গোষ্ঠীতে পরিণত হয়েছে। এর আগে আরবদের মধ্যে দীর্ঘদিনের বাণিজ্য ঐতিহ্য প্রতিষ্ঠিত ছিল, আর খিলাফত রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার পর তাদের কাছে ছিল বিস্তৃত সাম্রাজ্য, শক্তিশালী বণিক গোষ্ঠী ও বাণিজ্য নেটওয়ার্ক এবং দূরদমনীয় নৌবহর। এসবের সহায়তায় তারা পূর্ব ও পশ্চিমের সমুদ্রপথে বাণিজ্যকে আরও বেশি সমৃদ্ধ করেছিল। ইসলামের আগমনের পরে আরবদের সমুদ্র বাণিজ্যের ধারাবাহিকতার ফলেই দক্ষিণ এশিয়ার সঙ্গে ইসলামের প্রথম প্রত্যক্ষ যোগাযোগ স্থাপিত হয়। এটা সবারই জানা ছিল। সিলন বা শ্রীলঙ্কা থেকে আগত একটি আরব বাণিজ্যিক জাহাজের উপর সিন্ধু উপকূলে জলদস্যুরা হামলা করে এবং অবৈধভাবে দখল করে নেয়। এই দুর্ঘটনার বদলা নিতে মুহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে মুসলিম সেনাবাহিনী ওই অঞ্চলের অভিযান পরিচালনা করে। ফলে 81 হিজরি তথা 700 খ্রিস্টাব্দে সিন্ধু ও তার সংলগ্ন অঞ্চলে মুসলমানদের অধিকারে আসে। এই ভূখণ্ডে নিজেদের অধিকার প্রতিষ্ঠা ইসলামের জন্য, সেই সঙ্গেই আরবদের জন্য ছিল খুবই তাৎপর্যপূর্ণ। আর সিন্ধু বিজয়ের ফলে ধীরে ধীরে উপমহাদেশে ইসলামের সম্প্রসারণ এবং পরবর্তী সময়ে রাজনৈতিকভাবে মুসলমানদের শক্তি অর্জনের দুয়ার খুলে যায়। সিন্ধু বদ্বীপে মুসলিম কর্তৃত্ব প্রতিষ্ঠার তাৎক্ষণিক ফল ছিল আরবদের নিরাপদ নৌযাত্রা এবং এই অঞ্চলে বাণিজ্যিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার। সময়ের সঙ্গে সঙ্গে তাদের বাণিজ্যিক কার্যক্রম বাংলা, বার্মা, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া থেকে শুরু করে সুদূর চীন পর্যন্ত সমগ্র দক্ষিণ ও পূর্ব এশীয় উপকূল জুড়ে বিস্তৃতি লাভ করে। দুর্ভাগ্যবশত পূর্ব অঞ্চলের সঙ্গে আরবদের বাণিজ্য কার্যক্রমের বিস্তারিত তথ্য আমাদের হাতে নেই। আরব ভৌগোলিকদের বিচ্ছিন্ন ও পরোক্ষ বিবরণ থেকে বাংলায় প্রাথমিকভাবে মুসলিম ব্যবসায়ীদের আগমন সম্পর্কে ধারণা পাওয়া যায়। তাদের কেউ কেউ এই অঞ্চলের সমৃদ্ধ বন্দর নগরী এবং মূল্যবান পণ্যের বিবরণ দিয়েছেন, যেগুলি স্পষ্টভাবে বাংলার উপকূল ও সেখানে উৎপাদিত পণ্যের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। উদাহরণস্বরূপ আবুল কাসিম ওবায়দুল্লাহ ইবনে খুরদাদ বিহরের নাম উল্লেখ করা যায়। তিনি ভারত মহাসাগরের উপকূলবর্তী বাণিজ্য কেন্দ্রগুলোর বিবরণ দিতে গিয়ে সারানদ্বীপ ও নদী কুদাফারিদের কথা উল্লেখ করার পর সামান্দর নামে একটি বন্দরের কথা বলেছেন। সেখানে প্রচুর ধান উৎপাদিত হতো এবং 15 থেকে 20 দিনের নদীপথ অতিক্রম করে কামরুন ও অন্যান্য অঞ্চল থেকে সেখানে আগর কাঠ আনা হতো। দ্বাদশ শতাব্দীর প্রসিদ্ধ আরব ভৌগোলিকবিদ আবু আবদুল্লাহ আল ইদ্রিসির লেখাতেও সামান্দর এর উল্লেখ রয়েছে। তিনি বলেছেন, সামান্দর হলো একটি সমৃদ্ধ ও বৃহত্তর বাণিজ্য নগরী। সেখানে প্রচুর মুনাফা অর্জন করা যায়। এটা কাউনুজ রাজার অধীন একটি বন্দর। নগরটি কাশ্মীর অঞ্চল থেকে প্রবাহিত একটি উপনদীর তীরে অবস্থিত। এই নগরটি একটি বৃহৎ নদীর তীরে গড়ে উঠেছিল, যে নদী মুসলা নদীতে পতিত হয়েছে। জৈনিক লেখক এটাকে সুগন্ধি নদী নামে উল্লেখ করেছেন। আল ইদ্রিসি বলেছেন, সামান্দারের প্রধান উৎপাদনশীল পণ্য হল ধান। কামরুদ থেকে 15 দিনের নদীপথে অতিক্রম করে এখানে আগর কাঠ আনা হতো। এই 2 আরব ভৌগোলিকবিদের বিবরণে কিছু কথা সামান্দারকে দক্ষিণ পূর্ব বাংলার একটি বন্দর হিসেবে শনাক্ত করতে সাহায্য করে। ক, তারা দুজনেই পূর্ব ভারতীয় উপকূলের
পরবর্তী বন্দর হিসেবে সামান্দারকে উল্লেখ করেছেন। ইবনে খুরদাদবি বিশেষভাবে বলেছেন, এটি গোদাবরী নদীর পূর্ব দিকে 13 ফরসাখ দূরে অবস্থিত, যা থেকে অনুমান করা যায় সামান্দারের অঞ্চলটি ছিল দক্ষিণ পূর্ব বাংলার বদ্বীপ অঞ্চল। খ, তারা উভয়ই সামান্দারের প্রধান কৃষিজ উৎপাদন হিসেবে ধানের প্রাচুর্যের কথা বলেছেন। আজকের দিনেও দক্ষিণ পূর্ব বাংলার প্রধান উৎপাদন হল ধান। গ, তারা আগর কাঠ রপ্তানির কথা উল্লেখ করেছেন। সামান্দারের আগর কাঠ আনা হতো কামরুন বা কামরুত থেকে। এই নামগুলো নিঃসন্দেহে বর্তমান আসামের কামরূপ এর আরবি উচ্চারণ। বর্তমানে কামরূপ জেলার যে আয়তন, প্রাচীনকালে এর সীমানা আরো বড় ছিল। আশপাশের বৃহত্তর অঞ্চল এর অন্তর্ভুক্ত ছিল। সেখানে বন ও পাহাড়ি অঞ্চলে প্রচুর আগর কাঠ উৎপাদিত হতো এবং তা রপ্তানির উপযোগী ছিল। 16 শতাব্দীতেও আবুল ফজল উল্লেখ করেছেন, সেই অঞ্চল আগর কাঠের জন্য প্রসিদ্ধ। ইবনে খুরদাদবিহের গ্রন্থে 1889 সালের সংস্করণের সম্পাদক বলেছেন, আরব ভূগোলবিদেরা কামরুন, কামরুত, কারমুত নামগুলোকে আসাম বোঝাতে ব্যবহার করত। এই কামরূপ বা আসাম বঙ্গের উত্তর পূর্বে অবস্থিত একটি স্থলবেষ্টিত দেশ। ব্রহ্মপুত্র ও মেঘনা নদীর মাধ্যমে তারা সমুদ্র পর্যন্ত পৌঁছাতে পারত। নদী দুটি আসাম অতিক্রম করে পূর্ব বাংলায় আধুনিক ঢাকার কাছাকাছি অঞ্চলে এসে পরস্পরের সঙ্গে মিলিত হয়েছে। দুই নদীর মিলিত স্রোতধারায় হিমালয় থেকে প্রবাহিত গঙ্গাও এসে যুক্ত হয়েছে এবং একত্রিত প্রবাহ বঙ্গোপসাগরের বর্তমান বাকেরগঞ্জ, ত্রিপুরা ও নোয়াখালীর দক্ষিণ প্রান্তে পতিত হয়েছে। এ ছিল আরব ভূগোলবিদদের মিষ্টি জলপথের বিবরণ, যার মাধ্যমে আগর কাঠ সমুদ্র পর্যন্ত পৌঁছাতো এবং দেশে বিদেশে রপ্তানি হতো। এটা ছাড়া আসাম থেকে সমুদ্রে পৌঁছানোর অন্য কোনো নদীপথ ছিল না। আসাম থেকে সমুদ্রে পৌঁছাতে দেশীয় নৌকায় 15 থেকে 20 দিন সময় লাগত। গ, আল ইদ্রিসির বক্তব্য অনুযায়ী সামান্দার একটি বৃহত্তর নদী তীরে সাগর থেকে কিছুটা ভেতরে খাড়ির মধ্যে অবস্থিত ছিল, যা দক্ষিণ পূর্ব বাংলার উপকূল ভূমির ভৌগোলিক কাঠামোর সঙ্গে যথার্থভাবে মিলে যায়। সিলন বা বার্মা পর্যন্ত দীর্ঘ উপকূল রেখায় এমন আর কোনো উল্লেখযোগ্য খাড়ি নেই, যেখানে একটি বৃহৎ নদী আরেকটির সঙ্গে মিলিত হয়েছে। আল ইদ্রিসি যেটাকে মুসলা নদী বলেছেন, তার নাম উচ্চারণগতভাবে মেঘনার সঙ্গে বিস্ময়করভাবে মিলে যায়। ব্রহ্মপুত্র ও গঙ্গা নদীর সঙ্গে মিলিত হয়ে মেঘনা দক্ষিণ পূর্ব বাংলার এক বিশাল খাড়ি সৃষ্টি করেছে। দর্শক, এই ছিল ইসলামের সঙ্গে বাংলার প্রথম পরিচয়ের প্রথম পর্ব। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।